দক্ষিণ এশিয়ায় নিজেকে নিরাপত্তা প্রদানকারী শক্তি এবং আঞ্চলিক নেতৃত্বের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় ভারত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নয়াদিল্লির পররাষ্ট্রনীতি, প্রতিবেশীদের প্রতি কঠোর মনোভাব এবং কূটনৈতিক আচরণ সেই ভাবমূর্তিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ থেকে পাকিস্তান প্রতিটি দেশই ভারতের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। একসময় বাংলাদেশ ও ভারত নিজেদের ঘনিষ্ঠতম অংশীদার বলে ঘোষণা করত। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় ভারতের সমর্থন এবং আওয়ামী লীগের উপর প্রভাব ছিল উভয়ের সম্পর্কে বিশেষ মাত্রা যোগ করা উপাদান। কিন্তু 2024 সালে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই সম্পর্ক দ্রুত অবনতি ঘটে। জনগণের অধিকারের পক্ষে অবস্থান না নিয়ে নয়াদিল্লি হঠাৎ ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেয় এবং অভ্যুত্থানে বহু মানুষের মৃত্যুর দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আশ্রয় দেয়, যা বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবকে আরো তীব্র করেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কেন্টাকির রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর নজরুল সাকিবের মতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে যেসব অগণতান্ত্রিক কাঠামো তৈরি হয়েছিল তা অনেকাংশে ভারতের নীরব সমর্থনেই সম্ভব হয়েছে। এখন পলাতক আসামিকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধ করছে। অতীতে ভারত বিরোধী বিদ্রোহী নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ যেভাবে ভারতের হাতে তুলে দিয়েছিল, সেই সদিচ্ছার প্রতিদান এবার ভারত দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না। ডক্টর সাকিব সতর্ক করে বলেন, চুক্তি অনুযায়ী কাজ না করলে ভারত অবিশ্বস্ত মিত্র হিসেবে চিহ্নিত হবে এবং এতে তার আঞ্চলিক প্রভাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। তবে বিশ্লেষকদের মতে বর্তমানে পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ। 3টি যুদ্ধ সত্ত্বেও টিকে থাকা 1960 সালের বিশ্বব্যাংক মধ্যস্থতাধীন সিন্ধু জল বন্টন চুক্তি 2025 সালে একতরফাভাবে স্থগিত করেছে নয়াদিল্লি। কাশ্মীরের সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে সীমান্তের ওপারে ভারতীয় অভিযান পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তোলে। বর্তমানে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় সবই প্রায় বন্ধ। নেপাল ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের স্পষ্ট উদাহরণ। 2008 সালে রাজতন্ত্র বিলুপ্তির পর নেপাল স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করে। 2015 সালে নতুন সংবিধানকে কেন্দ্র করে মতিসি আন্দোলনের সময় ভারত অঘোষিত অবরোধ আরোপ করেছিল বলে অভিযোগ ওঠে, যা নেপালে ভারতের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সাম্প্রতিক সময়ে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প পুনরুজ্জীবিত করার পাশাপাশি কাঠমান্ডু ভারতের সঙ্গে কালাপানি ও লিপুলেখ সীমান্ত বিতর্কে চাপ বাড়াচ্ছে। ভারতের নির্মিত 80 কিলোমিটার সড়ক নিয়েও নেপালের তীব্র অসন্তোষ রয়েছে। মালদ্বীপেও ভারতের প্রভাব কমছে। 2023 সালে মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি প্রকাশ্যে ঘোষণা করেন, মালদ্বীপ ভারতের নিরাপত্তা প্রভাব থেকে দূরে সরে যাবে। তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি করেছেন এবং অবকাঠামো ও নিরাপত্তা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকছেন। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট প্রচারণাও নয়াদিল্লির বিরুদ্ধে আঞ্চলিক ক্ষোভের প্রতিফলন। শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কেও অস্বস্তি বাড়ছে। 2022 সালের অর্থনৈতিক সংকটে ভারত দ্রুত $4 বিলিয়ন সহায়তা দিয়েছিল, কিন্তু আদানি গ্রুপের উইন্ড পাওয়ার প্রকল্পটি তীব্র বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকদের অভিযোগ, নয়াদিল্লির লবিং এ এই প্রকল্পটি এগিয়েছে এবং ট্যারিফ স্থানীয় বিকল্পের তুলনায় বেশি। মোদি আদানির সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী মহল। শ্রীলঙ্কা এখন একদিকে আদানি প্রকল্প পুনর্বিবেচনা করছে, অন্যদিকে ভারতের নিরাপত্তা উদ্বেগ প্রশমনের জন্য চীনা গবেষণা জাহাজের সফর সীমিত করছে। বিশ্লেষকরা বলছেন, শ্রীলঙ্কার এই দ্বিমুখী কূটনৈতিক বার্তা তার অবস্থানকে আরো দুর্বল করে তুলেছে। দক্ষিণ এশিয়ায় নেতৃত্বের দাবিদার ভারত, কিন্তু প্রতিবেশীদের ক্রমবর্ধমান অসন্তোষ দেখাচ্ছে একতরফা সিদ্ধান্ত, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং কৌশলগত কঠোরতা ভারতের আঞ্চলিক কূটনৈতিক অবস্থানকে ক্রমাগত সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ইরান নতুন করে বিশাল স্বর্ণের মজুদের আবিষ্কারের ঘোষণা দিয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, আবিষ্কারটি হয়েছে পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণ খনিতে।
এ খনিকে ইরানের গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি বিশেষ বিবেচনা করা হয়। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় নতুন মজুদের সত্যতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। এতে সাধারণ স্বর্ণ খনির বিদ্যমান মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আবিষ্কৃত মজুদে প্রায় 7.95 মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং 53.1 মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে। অক্সাইড আকরিক তুলনামূলকভাবে সহজে উত্তোলনযোগ্য এবং কম ব্যয়বহুল। ইরান কখনো আনুষ্ঠানিকভাবে জাতীয় স্বর্ণ মজুদের পরিমাণ প্রকাশ করেনি, তবে দেশটি সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। গত সেপ্টেম্বরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রেজা ফারজিন জানান, 2023-24 সালে কেন্দ্রীয় ব্যাংকটি বিশ্বের শীর্ষ 5 স্বর্ণ ক্রয়কারী ব্যাংকের মধ্যে একটি ছিল। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়েকতা আশরাফি জানান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে স্বর্ণ মজুদের বৃদ্ধি ইরানের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করবে। ইরানে মোট 15টি স্বর্ণ খনি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় খনি হলো উত্তর পশ্চিমাঞ্চলের জারশোয়ান খনি। ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর অভিযোগের মুখে আছে যে তারা পরমাণু কর্মসূচির মাধ্যমে অস্ত্র তৈরি করছে, যদিও দেশটি এই অভিযোগ অস্বীকার করে। নিষেধাজ্ঞার প্রভাব এবং ইসরায়েলের হামলার পর 12 দিনের যুদ্ধ ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ ডায়াবেটিসের হটস্পট হিসেবে বিশ্বের 7ম স্থানে রয়েছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আইডিএফ ডায়াবেটিস অ্যাটলাস 2024 প্রতিবেদনে বলা হয়েছে, দেশে 20 থেকে 79 বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা 1,39 লাখ। বিশ্বব্যাপী 20 থেকে 79 বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তর সংখ্যা 58,90 লাখ, অর্থাৎ প্রতি 9 জনে একজন। এর মধ্যে 25,20 লাখ ব্যক্তি জানেন না যে তারা এই রোগে আক্রান্ত। বাংলাদেশেও আক্রান্তদের মধ্যে 39.1% জানে না তাদের ডায়াবেটিস আছে। হটস্পট তালিকায় শীর্ষে রয়েছে চীন, এরপর ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ব্রাজিল। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান রোগের হার ধরে রাখলে 2050 সালে বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা হতে পারে 2,31 লাখ। বিশ্বব্যাপী ডায়াবেটিসের চিকিৎসায় খরচ ইতোমধ্যে 1 ট্রিলিয়ন বা 1 লাখ কোটি ডলার ছাড়িয়েছে। 2024 সালে এই রোগে মারা গেছেন 34 লাখ মানুষ, অর্থাৎ প্রতি 9 সেকেন্ডে একজন। সাম্প্রতিক 17 বছরে চিকিৎসা খরচ 338% বেড়েছে। আইডিএফ প্রতিবেদনে রোগ প্রতিরোধ, আগেভাগে শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 2050 সালে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তদের 81% নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে থাকবে।